ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, আজকের লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ সালাউদ্দিন, অ্যাকাউন্টিং কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আর আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় আমরা এমসিকিউ রিভিউ ক্লাস করছি এবং ওয়ান শট আমরা চাইবো ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো রয়েছে এই চ্যাপ্টারের মোটামুটি সবগুলো শেষ করতে, যেহেতু সামনে তোমাদের এক্সাম। তো আশা করছি তোমরা যুক্ত হচ্ছ এবং আসছো কিনা আমাকে একটু বলবা। ঠিক আছে, তোমরা শুনছো কিনা, শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবে। আচ্ছা, শুনছো, শুনতে পাচ্ছ, থ্যাংক ইউ। সবাই যুক্ত হবে, ঠিক আছে? ওকে, সাউন্ড শুনছো কিনা আমাকে বলবা। সাউন্ড শুনতে পাচ্ছ কিনা আমাকে জানাবে একটু। আমরা মূল ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সবাই আসছো? ঠিক আছে, আমাদের প্রথম অধ্যায়ের নাম মৌলিক অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান। মৌলিক অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান আমাদের এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো রয়েছে তোমাদের জন্য, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো পড়লে তোমার মোটামুটি অধ্যায় সম্পর্কে আইডিয়া হবে এবং প্রতিটা টপিক থেকে যে যে টপিকগুলো রয়েছে তোমাদের জন্য, প্রত্যেকটা টপিক থেকে আমি এমসিকিউগুলো আনলাম, ইম্পর্টেন্টগুলো, যেগুলো পড়লে মোটামুটি একটা আইডিয়া হবে তোমার ইনশাআল্লাহ। তো আমরা মূল ক্লাসে চলে যাই। দেখবো আমরা প্রথমেই দেখছি আগে সবাই আসছে কিনা, তারপর আমরা ক্লাসে চলে যাচ্ছি। অনেকে যুক্ত হয়েছে, সবাইকে ধন্যবাদ। তোমরা কমেন্ট করে জানাবে তোমরা আসছো কিনা এবং সাউন্ড শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবে সবাই। তখনই আমরা মূল ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, ঋতু আসছো, ধন্যবাদ তোমাকে। স্যার চলে আসছি, অনেক ধন্যবাদ। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানাবে সবাই। সাউন্ড শোনা যাচ্ছে, সবাই আসছে, নাইমা জন্নাত আসছে, থ্যাংক ইউ। ওকে, সরি, চলো আমরা শুরু করি। অনেকক্ষণ তোমাদের ওয়েট করালাম, ধন্যবাদ ওয়েট করার জন্য। আশা করবো আজকের ক্লাসটা খুব সুন্দর হবে এবং আমাদের যে ডাউটসগুলো রয়েছে, ইম্পর্টেন্ট বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা শিখবো এবং ডাউটসগুলো আমরা দূর করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই চলে আসছে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, আসছি, থ্যাংক ইউ বাবলু, আসার জন্য ধন্যবাদ। তিশা আসছো, ইলুর ইসলাম, আমার স্টুডেন্টরা বলছে স্যার আমার নামগুলো নিয়েন, তোমাদের নামগুলো নিচ্ছি, ধন্যবাদ সবাইকে। চলো, সবাই সবাই এমসিকিউর আনসারগুলো দেওয়ার চেষ্টা করবে এবং যতটুকু বেসিক পড়েছো তোমরা সেই বেসিক থেকে এমসিকিউর আনসারগুলো দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ সবাই, ঠিক আছে? আমরা প্রথমে এমসিকিউতে যাচ্ছি। আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং যেটা আমরা সবাই জানি, মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কয়টি, মানে অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কয়টি। এর আগে একটু বলে রাখি, আমরা জানি মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি এবং মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটির কথা বলেছেন অর্থনীতিবিদ পিএস এমলসন, আমরা সকলেই জানি এটা। এর পরের যে টপিকটা, অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি, এর পরে যেটা সেটা হলো এই যে অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কয়টি, ঠিক আছে? অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কয়টি আমরা একটু দেখবো। অপশনসগুলো 2, 3, 4, 5, তোমরা যারা বলে দিচ্ছ অলরেডি কয়টা হতে পারে। আমি আবার বলি, ডাউটসটা একটু ক্লিয়ার করি আমি। মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটি, কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে, কার জন্য, এটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। এটা পিএস এমলসনের মত অনুসারে আমরা বলছি এটা। কিন্তু এই সমস্যাগুলো সমাধানের কর্মপর্যায় কয়টি? সমস্যা সমাধানের কর্মপর্যায় আমি তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম, বেসিক ক্লাসে। মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কয়টি? আরো অপশন দেখতে পাচ্ছি, বুঝে বলবে সবাই।
আমাদের 1 মিনিট শেষ, আমরা আনসারটা দেখব কি আনসার হতে পারে। 4টি মৌলিক অর্থনৈতিক সমস্যা, 4টি কি কি হতে পারে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো আমরা একটু দেখি। 4টি মৌলিক অর্থনৈতিক সমস্যা। উৎপাদন, সবাই দেখবা, উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। এই 4টি, উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ, অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় 4টি, উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। মনে রাখবো? ঠিক আছে, তাহলে টপিকটা আমাকে বুঝতে হবে। আমি অপশন দেখে 3টা দাগাই দিলে হচ্ছে না। আমাকে প্রশ্ন করছে মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের নিয়ে, সমাধানের কর্মপর্যায় 4টি, ঠিক আছে, সমস্যা 3টি, সমাধানের কর্মপর্যায় 4টি। আশা করবো এটা ক্লিয়ার হয়েছে তোমাদের। তারপর পরের যে আমাদের এমসিকিউটা রয়েছে, 2 নম্বর এমসিকিউ, প্রত্যেক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টি। আমি একটু আগে বলেছি বিষয়টা, প্রত্যেক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টি। এই যে মতামতটি কার বা কে করেছেন? আমাদের কাছে 4টা অপশন রয়েছে, অ্যাডাম স্মিথ, আলফ্রেড মার্শাল, পিএস এমুলসন নাকি জে.এম. কেইন্স। কোনটা? সবাই বলবে, সবাই বলবে। কে কে বলছো? আচ্ছা, শাহরিয়ার, শাহরিয়ার আসছে অনেক দূর থেকে, থ্যাংক ইউ। বলো, প্রত্যেক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টি। তোমাদের সময় খেয়াল রাখবা, 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে আনসার বলতে হবে। তোমরা যারা আনসার করছো, অপশন লিখতেছো কমেন্টে, 1 মিনিটের মধ্যে লিখবা। তো আমাদের সময় শেষ, 1 মিনিট। আমরা দেখবো আনসারটা কি। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম, পিএস এমুলসন, পল অ্যান্টনি সেমুলসন, ইনি বলেছেন যে প্রত্যেক সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যা 3টি। কি উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে এবং কার জন্য উৎপাদন করতে হবে, 3টি। ওকে, আশা করবো আমাদের কনফিউশন যেটা সেটা শেষ। ঋতু সঠিক আনসার দিয়েছে। তারপর আরও আছে, সঙ্গীতা আসছে। সঙ্গীতা, ভেরি গুড, গ নাম্বার। ওকে, তারপর একটা খেয়ে আনসার ঠিক করলো শ্রীপর্ণা, ভেরি গুড। ওকে, আমরা পরের এমসিকিউ আছি, এমসিকিউ নাম্বার 3। তোমরা যারা আনসার লিখছো তারা লিখবা 2 এর কত। তোমরা যারা আনসার লিখবা তারা এভাবে লিখবা যে কোয়েশ্চেন নাম্বার 2 এর কত, ক নাকি 2 এর গ, এভাবে করে আনসারটা লিখবা যারা লিখছো, অথবা 2 গ লিখলে হবে, ঠিক আছে, অথবা 2 ক লিখলে হবে, এইভাবে লিখবা, ঠিক আছে, যারা লিখছো তারা। চলো আমরা 3 নম্বর এমসিকিউতে যাচ্ছি। উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে কোন একটি বিন্দুতে কি প্রকাশ করে? অভ্যন্তরে, অভ্যন্তরে। আমি যদি উৎপাদন সম্ভাবনা রেখাটা আগে তোমাদের জন্য, তোমরা দেখবা উৎপাদন সম্ভাবনা রেখাটা, এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, ঠিক আছে, এই উৎপাদন সম্ভাবনা রেখা, ধরো এটা এবি উৎপাদন সম্ভাবনা রেখা, এটা হচ্ছে তোমার এক্স দ্রব্য, এটা ওয়াই দ্রব্য, আমরা সকলে জানি এটা 0, ঠিক আছে। এখন এটার বাইরের যে বিন্দুটা, যে কোনো একটা বিন্দু যদি আমি এখানে নিই, ই বিন্দু মনে করো, এটা হচ্ছে আমরা সকলে জানি অর্জনযোগ্য বিন্দু, অর্জনযোগ্য, হ্যাঁ, বিন্দু। অর্থাৎ এই বিন্দুটাতে আমরা যেতে পারবো না, বা এটা আমাদের অর্জনযোগ্য নয়, কারণ সম্পদ স্বল্প, অর্থাৎ সীমিত সম্পদের কারণে, বুঝা গেছে? তো একটি দেশের সম্পদ যদি এ ও বি পরিমাণ হয়, আমরা এ ও বি এর বাইরে যে কোনো একটা বিন্দুতে আমরা উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারি না, এজন্য এটা অর্জনযোগ্য বিন্দু। কিন্তু এটা হচ্ছে বহিস্থ একটা বিন্দু, বাহ্যিক বিন্দু। তোমাকে প্রশ্ন করছে অভ্যন্তরীণ কোনো একটি বিন্দুতে কি প্রকাশ পায়, অর্থাৎ অভ্যন্তরীণ বলতে এখানে ধর এখানে কোনো একটা বিন্দু এফ বিন্দু, এখানে এটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে কথা। খেয়াল করো, তুমি এবির যে কোনো বিন্দুতে যদি ধরো এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, হ্যাঁ, এবির যে কোনো বিন্দুতে যদি তুমি পণ্য উৎপাদন করো, তাহলে তুমি কিছুটা ওয়াই দ্রব্য, কিছুটা এক্স দ্রব্য উৎপাদন করতে পারছো। কিন্তু এই এবি রেখার মধ্যে যদি কোনো নির্দিষ্ট বিন্দুতে পণ্য তুমি উৎপাদন না করে অভ্যন্তরে কোনো বিন্দুতে যদি চলে আসো, ধরো এই বিন্দুতে তুমি চলে আসলা, তাহলে তোমার অসংখ্য সম্পদ অব্যবহৃত থাকছে, অসংখ্য সম্পদ তোমার অব্যবহৃত থাকছে। কারণ তুমি অভ্যন্তরে যদি চলে আসো, তুমি উৎপাদন করতে পারবা, বাট তোমার অসংখ্য সম্পদ অব্যবহৃত থাকছে, অর্থাৎ সম্পদের যথাযথ ব্যবহার হচ্ছে না, ঠিক আছে। তাহলে দুইটা বিন্দু,
এই বিন্দুতে যেমন অর্জনযোগ্য বিন্দু আমরা যেতে পারবো না, একইভাবে এক বিন্দুতে যদি তুমি পণ্য উৎপাদন করো তাহলে তোমার সম্পদের পর্যাপ্ত ব্যবহার হচ্ছে না বা পূর্ণ ব্যবহার হবে না, ঠিক আছে, অপূর্ণ নিয়োগ থাকছে। তো আমাদের যে অপশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে দেখা যায় কোনটা অপূর্ণ নিয়োগ, অর্থাৎ সম্পদের অপূর্ণ নিয়োগ, পূর্ণ নিয়োগ নয়, ঠিক আছে। পূর্ণ নিয়োগ হচ্ছে এই এ বি উৎপাদন সম্ভাবনা রাখার যে কোনো একটা বিন্দু, এটা হতে পারে সি বিন্দু ডি বিন্দু, এটা তো সম্পদের পূর্ণ নিয়োগ। এর অভ্যন্তরে যদি কোনো বিন্দুতে তুমি উৎপাদন কার্যক্রম পরিচালনা করো এক্ষেত্রে তোমার অপূর্ণ নিয়োগ হবে, অর্থাৎ সম্পদের অপূর্ণ নিয়োগ, সম্পদের অপূর্ণ নিয়োগ বা অপূর্ণ ব্যবহার মনে রাখবা, ঠিক আছে। তারপর চলো, অনেকে আনসার দিয়েছো। আফরোজা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাবা খুব সুন্দর আনসার দিচ্ছে সবাই। লাস্টের যে এমসিকিউ 3 নম্বর এমসিকিউর আনসার হচ্ছে ক, অপূর্ণ নিয়োগ, ঠিক আছে, বুঝবে এটা। আমরা 4 নম্বর অপশনে যাচ্ছি। 4 নম্বর এমসিকিউ, অর্থনীতির যমজ সমস্যাদ্বয়। এই এমসিকিউটা এমন কোনো পরীক্ষা আসেনি, ঠিক আছে। অর্থনীতির যমজ সমস্যাদ্বয়, ঠিক আছে। অর্থনীতির দুটো সবচেয়ে বহুল ব্যবহৃত দুটো ওয়ার্ড রয়েছে, দুটো শব্দ, ঠিক আছে, এবং এটা অর্থনীতির প্রারম্ভিক দিকেই আছে, শুরুর দিকে আছে, এটার জন্য এগুলোকে বলে যমজ সমস্যাদ্বয়। এখন যমজ সমস্যাদ্বয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুষ্প্রাপ্যতা নির্বাচন হবে, দক্ষতা নির্বাচন, দুষ্প্রাপ্যতা সীমাবদ্ধতা, নাকি তোমার অসীমতাও নির্বাচন। এটা তোমরা যারা বেসিক ক্লাস করেছো আমার কাছে অবশ্যই জানো এটা। আনসারটা বলে দাও, 4-এর কত আনসার হবে? তোমরা লেখার সময় আনসার কত দিচ্ছ সেটা বলবা, 4-এর কত, 4-এর ক নাকি খ, এভাবে লিখে দিবা। লিখবে কিভাবে দেখো, 4 ক এভাবে লিখবা যদি ক আনসার হয়, অথবা 4 খ এভাবে আনসারটা দিবা। বলো সবাই। দেওয়ানজি বলছে কি 4-এর ঘ, দুষ্প্রাপ্যতা সীমাবদ্ধতা নামা, এটা হচ্ছে দুষ্প্রাপ্যতা নির্বাচন, দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে সম্পদের স্বল্পতা, নির্বাচন মানে হচ্ছে বাছাই করা, অসীম অভাব থেকে একটা অভাব বাছাই করা, অর্থাৎ অফুরন্ত অভাব থেকে একটি অভাব বাছাই করা অভাবের গুরুত্ব অনুযায়ী, এটা হচ্ছে নির্বাচন, বুঝা গেছে। আর দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের স্বল্পতাকে বোঝে, ঠিক আছে, ওকে। এই যে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন, এই দুটো শব্দকে যমজ সমস্যাদ্বয় বলা হয়, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। অনেকে আসছো, বাবা 4-এর খ, খুব সুন্দর আনসার দিচ্ছ সবাই, ওকে। আমরা 5 নম্বর এমসিকিউতে যাচ্ছি। অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলা হয়? অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতা, সম্পদের স্বল্পতা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমি দুষ্প্রাপ্যতা বলবো, নির্বাচন বলবো, চাহিদা নাকি যোগান? আমি একটু আগে বলেছি, কিন্তু 4 নম্বর এমসিকিউ পড়ার সময় বলেছি সম্পদের স্বল্পতাকে কি বলে? দুষ্প্রাপ্যতা বলে, বা সম্পদের সীমাবদ্ধতাকে। তাহলে এখানে প্রশ্নটা ছিল কি, অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কি বলে? সবাই আনসার বলার চেষ্টা করো। 5-এর কত হচ্ছে আনসার? তিশা বলছে 5-এর 4-এর, ভেরি গুড। বাকিরা সবাই বলবা 5-এর কত আনসার? আমাদের কাছে 21-20 সেকেন্ড সময়। তোমরা সবসময় 1 মিনিটের মধ্যে বলার চেষ্টা করতে হবে, আমাদের এখানে মিনিট কাউন্টিং হচ্ছে, ঠিক আছে। তোমরা 1 মিনিটের মধ্যে আনসারটা বলবা, আনসারটা কমেন্ট করবা। 5-এর ক, অনেকেই বলেছে 5-এর ক, ভেরি গুড, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমরা দেখি আনসারটা কি হতে পারে। দুষ্প্রাপ্যতা, আমি একটু আগে বলেছি সম্পদের স্বল্পতা বা সম্পদের সীমাবদ্ধতা, এটা হচ্ছে কি দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা শব্দের আরেকটা বাংলা শব্দ বা প্রতিশব্দ হচ্ছে তোমার স্বল্পতা, ঠিক আছে, এটা মনে রাখবো আমরা। এই পর্যায়ে আমরা 6 নম্বর এমসিকিউতে যাচ্ছি, সবাই একটু মনোযোগ দিব। এটা এখান থেকে শুরু করে, অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাকে কি বলে? আমি এটাও একটু আগে বলেছি, অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব বা কোনো একটি অভাব বাছাই করাকে কি বলা হয়? এটা কি আমরা দুষ্প্রাপ্যতা বলবো, নির্বাচন, বিকল্প ব্যবহার, নাকি অসীম অভাব? এটা সবাইকে বলতে হবে। 6 নম্বর এমসিকিউর আনসার সবাই বলবা। 6 নম্বর এমসিকিউর আনসার সবাইকে বলতে হবে, বলো সবাই, বলো বাচ্চারা, বলো। সবাই পারবে, অবশ্যই পারবে, বলো সবাই। অসীম বা অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাকে, বাছাই শব্দ দেখলেই দেখবা নির্বাচন, বাছাই শব্দ দেখলেই নির্বাচন, ঠিক আছে, নির্বাচন বলে। ও বলছে তো অনেকে, থ্যাংক ইউ। নাইমা আসছে নাকি? নাইমা জান্নাত, শ্রীপর্ণা সি, থ্যাংক ইউ। তিশো সি বলছে, সবাই সি বলছে, ঋদিকা বলছে, ঋতু সি বলছো, থ্যাংক ইউ। চলো আমরা পরের এমসিকিউতে যাচ্ছি, এমসিকিউ নাম্বার 7। অবাধ প্রতিযোগিতার শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত। অবাধ প্রতিযোগিতা, অবাধ প্রতিযোগিতা, ঠিক আছে।
অর্থাৎ সমসাময়িক যে কোম্পানিগুলো থাকবে, যে প্রতিষ্ঠানগুলো থাকবে, তারা এক অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত থাকবে। এটা হচ্ছে অবাধ প্রতিযোগিতা, ঠিক আছে? ক্লিয়ার? অর্থাৎ তারা সবসময় চাইবে একে অপরের চেয়ে কম কম দামে পণ্য বিক্রি করতে, একে অপরের চেয়ে বেশি মুনাফা করতে, এটাও চাইবে তারা। এটা হচ্ছে অবাধ প্রতিযোগিতা, ঠিক আছে? এখন এই অবাধ প্রতিযোগিতা কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য? অবাধ প্রতিযোগিতা কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য? এটা সকলেই জানবে। গণতান্ত্রিক, নির্দেশমূলক, মিশ্র নাকি ইসলামী অর্থব্যবস্থা? সবাই বলবা, সবাই বলো। 7-এর কত? ক। 7-এর ক এর পক্ষ কে কে? 7-এর ক, অবাধ প্রতিযোগিতা। অবাধ প্রতিযোগিতা কোথায় বিদ্যমান থাকবে? আমরা সকলে জানি অবাধ প্রতিযোগিতা, শোনো, নির্দেশমূলক অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা নেই, কারণ সবকিছু কেন্দ্রীয় কর্তৃপক্ষ ঠিক করবে। নির্দেশমূলক অর্থব্যবস্থা মানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সবকিছু কেন্দ্রীয় কর্তৃপক্ষ ঠিক করে দিবে। এখানে ব্যবসায়ীরা প্রতিযোগিতায় লিপ্ত থাকতে পারবে না, ঠিক আছে? কারণ ভোক্তার সার্বভৌমত্ব এবং উৎপাদকের সার্বভৌমত্ব, এই যে নির্দেশমূলক অর্থব্যবস্থায়, এগুলোকে তোমার সাধারণত আমরা বলি কি বলে যে এগুলার অস্তিত্ব কম, অস্তিত্ব নেই, ঠিক আছে? কারণ যেহেতু সবকিছু কেন্দ্রীয় কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করবে। কিন্তু গণতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব আছে বা স্বাধীনতা আছে, উৎপাদকের স্বাধীনতা আছে, সবকিছুই থাকবে। মুনাফা, অধিক মুনাফার জন্য তারা করতে পারে চাইলে, যেহেতু সম্পদ বা উৎপাদন উপকরণ ব্যক্তি মালিকানা থাকবে। সুতরাং এখানে এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে, এটা আমরা মনে রাখবো। তারপর 8 নম্বর, সবাই ভালো আনসার দিয়েছো, সঠিক আনসার দিয়েছো। 8 নম্বর প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা শব্দ অর্থনীতিতে, অদৃশ্য হস্ত, ইনভিজিবল হ্যান্ড, ঠিক আছে? আমি তোমাদের বেসিক ক্লাসে বলেছিলাম, যখন অ্যাডাম স্মিথ নিয়ে গল্প বলছিলাম, তখন বলছিলাম কি, অ্যাডাম স্মিথ একটা কথা বলে গিয়েছিলেন, কেন বলতেছি আমি জানি না, এটা আনসার হয়ে যাচ্ছে মনে হচ্ছে না। তো আমি কি বলে দিয়েছি আনসারটা আমি জানি না। দাম প্রক্রিয়ায় অদৃশ্য হস্ত ধারণাটির প্রবর্তককে আমরা সবসময় শুনি যে জানি না কে বা কারা পণ্যগুলোকে এভাবে দাম বাড়াচ্ছে বা কারা সিন্ডিকেট করতেছে, আমরা এটা জানি না। আমরা সবসময় বলি, আমরা যখন কোনো একটা পণ্য চাই দোকানদারকে গিয়ে বলি যে এখন সাপ্লাই নেই বা এখন নাই, এখন শর্ট। তো আমি বললাম যে দাম কেন বেশি নিচ্ছেন? তো উনি বলে যে ভাই এখন মাল শর্ট, এখন দাম একটু বেশি, আমাদের আনতে বেশি খরচ হয়। অর্থাৎ গায়ের মূল্য চেয়ে বেশি টাকা নেয় অনেক সময় অনেক পণ্য, ঠিক আছে? তখন মনে রাখবা, তখন যে বিষয়টা কাজ করে অদৃশ্য হস্ত, অর্থাৎ ইনভিজিবল হ্যান্ড সবকিছুকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? এবং সর্বপ্রথম অ্যাডাম স্মিথ এই কথাটা বলে গিয়েছেন যে তোমার অদৃশ্য হস্ত, এই ধারণাটির প্রবক্তা ছিল অ্যাডাম স্মিথ। তিনি এটা খুব সুন্দর করে তার ওয়েলথ অফ নেশন যে বইটা, সেখানে বলে গেছেন যে সবকিছুই অদৃশ্য হস্ত দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থনীতিতে, ঠিক আছে? এটা তো আমরা বলি কে করছে জানি না, কারা করছে জানি না, আমরা এই টাকা কিনে আনছি, আমরা এই জন্য বেশি দামে বিচ্ছি, আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, সবসময় আমরা এই ধরনের একটা বিষয় বাজারে দেখতে পাই, ঠিক আছে? তাই এখানে এই যে অদৃশ্য হস্তের প্রবক্তা হচ্ছে কে? তোমার অ্যাডাম স্মিথ। তারপর আমরা সবাই আনসার দিয়েছো? হ্যাঁ, সবাই তো আনসার দিয়েছে। হ্যাঁ, আমি তো বলে দিয়েছিলাম এটার। যাই হোক, আমরা গণতান্ত্রিক অর্থব্যবস্থায় আসছি। গণতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটা বৈশিষ্ট্য এখানে আসছে, এটা খুব রিসেন্ট একটা ইয়ার কোয়েশ্চেন, লাস্ট ইয়ারের। গণতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি? বলো। সামাজিক কল্যাণ, সামাজিক কল্যাণ কিনা? মনে রাখবা, সামাজিক কল্যাণ সমাজতান্ত্রিক, দন্তস্বর সাথে মিলাবা। সামাজিক কল্যাণ সমাজতান্ত্রিক, কেন্দ্রীয় পরিকল্পনা এটাও সমাজতান্ত্রিক। মুনাফা সর্বোচ্চকরণ, সরকার কখনো মুনাফা সর্বোচ্চকরণ চাইবে না, ঠিক আছে? সরকার সবসময় চাইবে তোমার সামাজিক কল্যাণ, মানব কল্যাণ, ঠিক আছে? আর ঘ নাম্বার, উৎপাদন উপকরণের রাষ্ট্রীয় মালিকানা, এটাও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ক, খ এবং ক, খ এবং ঘ, এই তিনটে অপশন সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। বাকি রয়ে গেলে কি? মুনাফা সর্বোচ্চকরণ। আমরা একটা বিষয় সবসময় মনে রাখবো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার যেটা মূল যে বিষয়টা, পার্থক্যগত বিষয়টা, সেটা আমরা মনে রাখবো। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মুনাফা সর্বোচ্চকরণ করতে চাইবে তারা, কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সামাজিক কল্যাণটা নিশ্চিত করাটা মূল বিষয় হয়ে দাঁড়াবে সরকারের, যেহেতু সবকিছু সরকার আছে ন্যস্ত থাকবে, অর্থাৎ সবকিছু যেহেতু সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। এখানে আনসারটা তোমরা বলবে, 9 নম্বর আনসার। সবাই বলো, বলছো তো তোমরা? 9 নম্বর, কোয়েশ্চেন নাম্বার 9 এর আনসার সবাই তো বলতেছে বাবা। 9 এর গ, মুনাফা সর্বোচ্চকরণ। ভেরি গুড, মুনাফা সর্বোচ্চকরণ সবাই বলছে, ভেরি গুড সবাইকে। চলো আমরা এরপরে যাচ্ছি, 10 নম্বর এমসিকিউ। ধনতন্ত্রে অদৃশ্য শক্তিকে কি বলা হয়? এটা একটু বলবা।
ধনতন্ত্র অদৃশ্য শক্তি আবার কোত্থেকে আসলো, এটাকে আমরা কি বলতে পারি? ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি? অদৃশ্য শক্তি। এটা কি আমরা কি সরকারি পরিকল্পনা? এটা হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ ধনতন্ত্রের সাথে সরকারি পরিকল্পনা যায় না। তারপর তোমার সামাজিক কল্যাণ, এটাও যায় না। তাহলে ক এবং ঘ এগুলো বাদ, বাকি রয়ে গেলো দাম ব্যবস্থা নাকি জনশক্তি। জনশক্তি নিয়ে প্রশ্নই আসে না। সুতরাং কি আছে প্রশ্ন, তোমরা বলবা যে ধনতন্ত্রে অদৃশ্য শক্তিকে কি বলা হয়? ধনতন্ত্রে অদৃশ্য শক্তিকে কি বলা হয়? সবাই বলো। ধনতন্ত্র অদৃশ্য শক্তিকে কি বলা হয়? সবাই বলতেছে তো, সবাই পারতেছে দেখতেছি বাচ্চারা। হ্যাঁ, প্রশ্ন সহজ করছে। হ্যাঁ, পড়াশোনা করছে মনে হচ্ছে, সবাই পারতেছে, ভেরি গুড। বলো 10-এর আনসার বলো, 10-এর আনসার বলো সবাই। ধনতন্ত্র অদৃশ্য শক্তিকে কি বলা হয়? ভেরি গুড, সবাই বলছে দাম ব্যবস্থা। ভেরি গুড, পড়াশোনা করছে বোঝা যাচ্ছে। আচ্ছা, দাম ব্যবস্থা বলা হয়, অদৃশ্য শক্তিকে দাম ব্যবস্থা বলা। আমি একটা বিষয় এখানে অ্যাড করি, একটু আগে যাও, একটু আগে যাও। ধনতন্ত্র না, 10 নম্বর এমসিকিউতে যাও। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা আমরা সবসময় একটা পয়েন্ট দেখতে পাই, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। বাচ্চারা শুনবা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মানে কি? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে আমরা বুঝি সাধারণত অনিয়ন্ত্রিত দাম ব্যবস্থা, অর্থাৎ যে দাম বা দাম ব্যবস্থার উপর কারো নিয়ন্ত্রণ থাকে না, কারো নিয়ন্ত্রণ থাকে না। ঠিক আছে, তো এই যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা বা দাম ব্যবস্থাটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার জন্য প্রযোজ্য। ঠিক আছে, কারণ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে আমরা বুঝি বাজার চাহিদা এবং বাজার যোগানের ভিত্তিতে যে দামটা নির্ধারিত হবে, অর্থাৎ বাজার চাহিদা, দুটো শব্দ দেখো, বাজার চাহিদা এবং বাজার যোগানের ভিত্তিতে যে দামটা নির্ধারণ করা হয়। এখানে একটা বিষয় নোট করে রাখি আমি, যদি বাজারে চাহিদা বেশি হয় তাহলে দ্রব্যের দাম বাড়বে, অর্থাৎ যোগানের চেয়ে চাহিদা বেশি হলে দ্রব্যের দাম বাড়বে। ঠিক আছে, আবার অন্যদিকে যোগানের চেয়ে চাহিদা যদি কম হয়, অর্থাৎ যে পরিমাণ জিনিস বাজারে রয়েছে তার চেয়ে যদি কম ক্রেতা যায়, তখন বিক্রেতা স্বাভাবিকভাবে দ্রব্য দাম কমিয়ে দিবে। এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই জন্য ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা প্রযোজ্য। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? বাজার চাহিদা এবং বাজার যোগানের ভিত্তিতে যে দামটা নির্ধারিত হবে এটা। ঠিক আছে, এটাকে আমরা অনিয়ন্ত্রিত দামও বলতে পারি। অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা প্রযোজ্য, অর্থাৎ কেন্দ্রীয় কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট দাম ঠিক করে দিবে, সেই দামেই সকল শ্রেণীর মানুষ পণ্য কিনবে। ঠিক আছে, এটা মনে রাখবা। এরপরে আমাদের 11 নম্বর যে এমসিকিউটা রয়েছে সেটা কি? এই যে বলতে বলতে আসছে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার ভিত্তি কি? কিসের ভিত্তিতে আমরা এটাকে বলবো বা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা? এটা কি সম্পদের সুষ্ঠু ব্যবহার, অবাধ প্রতিযোগিতা, উদ্যোগের স্বাধীনতা, নাকি শ্রেণী সংঘাত? কোনটা হতে পারে? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে কি হতে পারে একটু বলবা সবাই। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি? না না, সবাই বলবো, আমার বাচ্চারা পারবে এটা। বলো 11 নম্বর আনসার, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কেন? এটা কখনোই সম্পদের সুষ্ঠু ব্যবহার হতে পারে না, উদ্যোগের স্বাধীনতা হতে পারে না। আরো বলবো, তাহলে খ এবং গ এর মধ্যে কোনটা আনসার হবে সবাই বলো। সবাই তো বলে দিচ্ছে এটা। বলো 11 এর আনসার বলো সবাই। 11 এর ক, সম্পদের সুষ্ঠু ব্যবহার হতে পারে না। না, এটা নয়, এটা কখনোই নয়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নিয়ে আমি একটু আগে গল্প শোনালাম তো, এটা কি? 11 এর সি, একজন বললো 11 এর সি, আরেকজন বললো আর কে বললো 11 বলে নাই স্যার? ও 11 বলো, একজন বললো তো। 11 এর সি বললো, ক বললো অনেকেই, গ বললো না। এই যে গ, ভেরি গুড, গ নাম্বার, অবাধ প্রতিযোগিতা, অবাধ প্রতিযোগিতা। আমি আরেকবার বলি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা গণতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। আবার বলছি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা গণতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, এটার সঙ্গে অবাধ প্রতিযোগিতা যাবে, অবাধ প্রতিযোগিতায় লিপ্ত থাকবে। ঠিক আছে, এটা। এরপর আসো 12 নম্বর। 12 নম্বর একটু সবাই দেখি, কোন অর্থব্যবস্থা কেন্দ্রীয় পরিকল্পনার অধীন? এটা আমরা সকলেই পারবো, আনসার দিয়ে দাও, 10 সেকেন্ড আনসার দিয়ে দাও 12 নম্বরের। স্যার আমি তো স্যার অর্থনীতির একজন স্টুডেন্ট, আমার সবসময় অর্থনীতি একটা প্রিয় সাবজেক্ট ছিল, অর্থনীতি আমার আগে থেকেই প্রিয় সাবজেক্ট, এজন্য আমি অর্থনীতির স্টুডেন্ট, একজন ছাত্র। আমি ছাত্র হিসাবে আমার স্টুডেন্টদের একটু হেল্প করতেছি। আপনি এখানে বিশিষ্ট অর্থনীতিবিদ বলিয়েন না, আমার টাকাও নাই, পয়সাও নাই, আমি অর্থনীতিবিদ না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, দোয়া করবেন আমাদের জন্য। তাহলে সবাই আসি, আমরা বলি কোন অর্থব্যবস্থা কেন্দ্রীয় পরিকল্পনার অধীন? আমরা সকলেই জানি সেটা কেন্দ্রীয় পরিকল্পনা, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় কর্তৃপক্ষ সবকিছু নিয়ন্ত্রণ করবে। আমরা এটা সকলেই জানি। এটা হচ্ছে, বলো সবাই বলো,
সবাই বলছো আনসার, ভেরি গুড। নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, ঠিক আছে, ক্যাপিটালিজম আমরা যেটাকে বলি, এই যে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। তারপর আসো সবাই 13 নম্বরে চলো। কোন অর্থ ব্যবস্থায় সকল অর্থনৈতিক কার্যকলাপ কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? এটা একটু সবাই বলবা। 12 এবং 13 এর সাথে দুটার মিল, 12 এবং 13 দুটাই কাছাকাছি কিন্তু দুটা ডিফারেন্ট বোর্ডের, এই জন্য আমরা এখানে রেখেছি এই দুটো প্রশ্ন, ঠিক আছে, দুটো ডিফারেন্ট বোর্ডের এবং দুটাই প্রায় আসে পরীক্ষায়, অনেকগুলো এক্সামসে আসছে, অনেকগুলো টেস্ট পরীক্ষার প্রশ্নে আসছে, এই জন্য আমরা এই প্রশ্নগুলো বেশি রেখেছি এখানে, মনে রাখবা এগুলি মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো জানতে হবে আমাদের। তাহলে এখানে বলছে কোন অর্থ ব্যবস্থায় সকল অর্থনৈতিক কার্যকলাপ কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়? 13 নম্বর আনসার সবাই বলো, সবাই বলে দিয়েছে অলরেডি আনসার দেখি। নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, থ্যাংক ইউ সো মাচ, সবাই পারছো এটা, সবাই পারছে। আচ্ছা রাইসেও পারছে, ঠিক আছে, ওকে ওকে, সবাই পারছো। যারা বেশি আনসার দেবে তাদের জন্য গিফট থাকবে, যারা বেশি সঠিক আনসার দিবে, এডিট করা যাবে না, যারা বেশি সঠিক আনসার দিতে পারবে তাদের জন্য প্রাইজ থাকবে ইনশাআল্লাহ। চলো 14 নম্বরে যাচ্ছি আমরা। 14 নম্বরে আছে কিউ কেন্দ্রীয় পরিকল্পনা, আরেকটা শব্দ দেখো, কেন্দ্রীয় পরিকল্পনা কোন অর্থ ব্যবস্থা অন্যতম প্রধান শক্তি, প্রধান বৈশিষ্ট্য, এটাও আমাদের পরিচিত, এটাও অর্থাৎ 12, 13, 14, 12, 13, 14 দেখো কেন্দ্রীয় পরিকল্পনা কোন অর্থ ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য, এটা 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 বলে দাও, দ্রুত বলে দাও সবাই, এটা নিয়ে সময় নিতে পারবো না। 14 নম্বরে, 14 নম্বরে সময় নিবে না, তাড়াতাড়ি বলো। বি বলছে সবাই, বি বলছে। এখানে শুধু আমি শব্দটা চেঞ্জ করে দিয়েছি, সমাজতান্ত্রিক করে দিয়েছি, নির্দেশমূলক না দিয়ে, মনে রাখবে এটা। তাহলে আনসার কত হচ্ছে 14 এর? গ কে বলছে কিরে, গ কেমনে হয়, গতে কেন্দ্রীয় পরিকল্পনা কেমনে? তাহলে আমাদের হবে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, কেন্দ্রীয় পরিকল্পনা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য, এটা মনে রাখবা, ঠিক আছে। আমরা চলো এবার আমরা 15 নম্বর এমসিকিউতে যাচ্ছি। সবাই পারছো, সবাই সবার যে কি বলে এটা রেসপন্স, ভেরি গুড, খুব ভালো, খুবই ভালো। অনেকেই ক বলছে, থ্যাংক ইউ, খ বলছে নাকি, শাহরিয়া আসছে, খ বলতেছে, ঠিক আছে শাহরিয়া তুমি যখন বলছো তাহলে ঠিক আছে আনসার। এবার আসো 15 নম্বর, সমাজতন্ত্রের প্রবক্তাকে। আমি তোমাদের যখন সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা পড়িয়েছি, আমি একটা ইতিহাস তোমাদেরকে পড়িয়েছিলাম, এবং ধর্মতন্ত্র যখন পড়িয়েছিলাম ইতিহাস আমি তোমাদের পড়িয়েছিলাম, কোথেকে আসছে সেটা। তো আশা করছি এটা সবাই পারবে, এই নামটা সবার কাছে পরিচিত হওয়ার কথা। বলো তো সমাজতন্ত্রের প্রবক্তাকে, এটা কি মার্শাল হবে, হোসিমিন হবে, নাকি সে গোভারা, নাকি তোমার কার্ল মার্কস হবে? এটা একটু ডিফারেন্ট, একটু বুঝতে হবে, এটা একটু বেসিক থেকে আসছে, একেবারে বেসিক থেকে। সবাই একটু বলার চেষ্টা করো 15 নম্বরের আনসার কে কত হতে পারে। শুনো, মার্শাল খুবই পরিচিত, মার্শালের অবদান অনেক বেশি, বেস্টিক অর্থনীতিতে মার্শালের অবদান অনেক বেশি, আমরা সকলেই জানি। সবকিছুই মার্শাল, ঠিক আছে। অর্থাৎ অর্থনীতিটাকে আমাদের সহজ করে তুলেছে মার্শাল সাহেব, ঠিক আছে, আমরা সবাই জানি, কিন্তু এখানে মার্শাল বলিও না, ঠিক আছে। তো আমরা বলতেছিলাম সমাজতন্ত্রের প্রবক্তা বা কাদেরকে বলা হয় সমাজতন্ত্রের জনক, যদি আমি বলি কাদেরকে বলবো আমরা, ঠিক আছে। আমরা একজনের নাম মনে রাখবো, লেনিনের নাম মনে রাখবো। তবে লেনিন পরবর্তী সময়ে তোমার যারা সবচেয়ে বেশি অবদান রাখেছে সমাজতন্ত্রে, এই কার্ল মার্কস এবং অ্যাঙ্গেলস, এই দুজনই। তাহলে কার্ল মার্কসের কথা মনে রাখবা, তোমরা অনেকবার পড়বো, আমরা যখন সামষ্টিক অর্থনীতি পড়বো বা অর্থনীতির যে দ্বিতীয় পত্র যখন পড়বো, তোমরা দেখতে পাবা এই বিষয়টা, মানে এই ওনার নাম খুবই পপুলার একটা নাম, যেভাবে করে তোমরা মার্শালের কথা বারবার বলে যাচ্ছ, এই যে কার্ল মার্কসের নামও খুব বেশি পপুলার, ঠিক আছে। ইনি হলেন সমাজতন্ত্রের প্রবক্তা, ঠিক আছে। তারপর আমরা 16 নম্বর এমসিকিউতে যাচ্ছি, সবাই চলো 16 নম্বর এমসিকিউতে আমরা এখন থেকে বা এই এমসিকিউটা দেখে আমরা বহুপদী যে এমসিকিউ সেগুলো জানার চেষ্টা করবো, অর্থাৎ একাধিক আনসার যেখানে হবে, এটা আমরা একটু দেখবো। দেখো 16 নম্বর, সমাজতন্ত্রের বৈশিষ্ট্য 9 কোনটি? প্রশ্নটা খেয়াল করবা, সমাজতন্ত্রের বৈশিষ্ট্য 9 কোনটি? ব্যক্তিগত মুনাফার অনুপস্থিত, ব্যক্তি মালিকানা, কেন্দ্রীয় পরিকল্পনা। এখানে আমাদের আনসার কোনটা হবে সবাই একটু বলবা, কিরে ভাই আনসার কোনটা সবাই বলবা। আনসার একটাও হতে পারে, দুটোও হতে পারে, অনেকগুলো হতে পারে, সবগুলো হতে পারে, তোমরা একটু বুঝে বলতে হবে। এখানে সমাজতন্ত্র, ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত, মাথায় রাখবা। ব্যক্তি মালিকানা, এটা কখনোই হতে পারে, এটা সমাজতন্ত্রের আগে দেখো সমাজতন্ত্রের বৈশিষ্ট্য কোনগুলো,
বাকিটা তোমার আনসার হবে। তোমাকে বলছে সমাজতন্ত্রের বৈশিষ্ট্য 9 কোনটা, তাহলে 9 কোনটা সেটা জানার আগে সমাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলো বেছে নাও এখান থেকে। কেন্দ্রীয় পরিকল্পনা সমাজতন্ত্রের বৈশিষ্ট্য, ব্যক্তিগত মুনাফার অনুপস্থিত সমাজতন্ত্রের বৈশিষ্ট্য। তাহলে 9 কোনটা সবাই বলো, সবাই আনসার বলবে 9 কোনটা। সবাই পারতেছে? হ্যাঁ, বই খুলে রাখছে নাকি? না না, সবাই পারবে এটা। চলো সবাই বলো এটার আনসার। 16 এর কত, কে কার পক্ষে? অনেকে বলছে ক। ক হবে না, আমি বলে দিয়েছি তো অলরেডি, হবে না কেন? কারণ কটা হচ্ছে সমাজতন্ত্রের বৈশিষ্ট্য, কারণ সমাজতন্ত্রে ব্যক্তিগত মুনাফার অনুপস্থিত। এখানে ব্যক্তিগত মুনাফা নেই, সামাজিক কল্যাণই মেইন বিষয়। কেন্দ্রীয় পরিকল্পনা তো আমরা সকলেই জানি সমাজতান্ত্রিক বৈশিষ্ট্য। মাঝে রয়ে গেছে হচ্ছে ব্যক্তি মালিকানা, কারণ আমরা জানি ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা বিদ্যমান, আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান। এটা আমরা সকলেই জানি। তাহলে আনসার হলো 2 নম্বর, খ নাম্বার আনসার। সবাই দিচ্ছে পরত দিয়ে, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ। রাইসা তো আনসার দিচ্ছে। হ্যাঁ ওকে, আমরা 17 নম্বরে চলে আসি। এই এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট, সবগুলা বোর্ডে আসে এটা, এবং আমাদের চট্টগ্রাম বোর্ডেও আসছে এটা অনেকবার। বাংলাদেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান? আমি তোমাদের বেসিক ক্লাসে একটা কথা বলছিলাম, অর্থব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, অর্থাৎ 4টা অর্থব্যবস্থা: গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী অর্থব্যবস্থা। এই 4টা অর্থব্যবস্থার বৈশিষ্ট্য যদি বাংলাদেশের অর্থনীতির সাথে মিলে যায় বা যারটার সাথে মিলে যাবে, সে অর্থব্যবস্থায় আমাদের দেশে প্রযোজ্য। ঠিক আছে, তো আমি আবার বলে রাখি তোমাদের, আমাদের দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রযোজ্য নয়। কেন নয়? গণতন্ত্রের যে পূর্ব শর্তগুলো, সেগুলো আমাদের দেশে পূরণ করার যোগ্য নয় বা পূরণ করা সম্ভব নয়। অর্থাৎ ধনতন্ত্রের যে শর্তগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছি, 4টা শর্ত, সেগুলো আমাদের দেশে পরিলক্ষিত হয় না। 2-1টা আছে, কিন্তু বাকি 2টা নেই। অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় আমাদের দেশে প্রচলিত নয়, কারণ তোমরা সকলেই জানো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা মানে সবকিছুই কেন্দ্রীয় পরিকল্পনা, কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক পরিকল্পিত হবে এবং তারা সবকিছু নির্ধারণ করে দিবে। এটাও সম্ভব নয়। তাহলে কোনটা সম্ভব আমাদের দেশে বলো? মিশ্র অর্থব্যবস্থা কিনা? মিশ্র অর্থব্যবস্থার মিনিং হচ্ছে কিছু সিদ্ধান্ত ব্যক্তি পর্যায়ে থাকবে, কিছু সিদ্ধান্ত কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে, আর সম্পদের কিছু উপকরণ বা উৎপাদনের কিছু উপকরণ ব্যক্তি মালিকানায় থাকবে, কিছু উপকরণ রাষ্ট্রীয় মালিকানায় থাকবে। এখানে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে অনেক কিছু প্রকল্প পরিচালিত হতে পারে মিশ্র অর্থব্যবস্থায়। ঠিক আছে, তো মিশ্র অর্থব্যবস্থায় যেমন ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণও রয়েছে। মনে রাখবা, ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, অর্থাৎ ব্যক্তির স্বাধীনতা রয়েছে, ভোক্তার স্বাধীনতা রয়েছে, উৎপাদকের স্বাধীনতা রয়েছে, কিন্তু পাশাপাশি সরকারি নিয়ন্ত্রণে বিদ্যমান। সরকার নিয়ন্ত্রণ করবে সবকিছুতে। বুঝা গেছে? সুতরাং আমরা বলতে পারি যে মিশ্র অর্থব্যবস্থার সবগুলোই বৈশিষ্ট্য বাংলাদেশে বিদ্যমান, বাংলাদেশের সাথে মিলে যায়। সুতরাং বাংলাদেশ একটি মিশ্র অর্থনীতির দেশ। দেখি আনসার, বাংলাদেশ একটি মিশ্র অর্থনীতির দেশ। ঠিক আছে, এটা সকলেই পারছে। ও ভেরি গুড, সবাই আনসার দিচ্ছে এটা, থ্যাংক ইউ। তারপর আমরা 18 নম্বরে যাচ্ছি। আমরা এখানে বলবো যে কোন অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি। আমি অলরেডি তো বলে দিচ্ছি মনে হয়, এটাকে আমি বলে দিচ্ছি নাকি? কোন অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি স্বীকৃত দেখা যায়। ঠিক আছে, এটা সবাই বলবো আনসার 17 নম্বর। এটা আমার মনে হয় আমি বলে দিচ্ছি মনে হয়, না? দেখছো কি অবস্থা, আগে আগে বলে দিচ্ছি। আচ্ছা, 18 এর গ বলতেছে সবাই। দেওয়ানজি বলছে 18 এর গ। আর কেউ বলছো? আর কেউ বলছো না কেন? আঠারো এর গ আর কেউ বলবা কি না? সবাই বলছে। আচ্ছা, আবার বলছি, আমরা বলি এখানে বললো কি কোন অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি স্বীকৃত, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পিপিপি বা 3P কোন অর্থব্যবস্থায় দেখা যায়? পিপি মনে রাখবা, পিপিপি কোন অর্থব্যবস্থায় দেখা যায়? P যেটাকে আমরা বলি পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ঠিক আছে, অর্থাৎ সরকারি বেসরকারি যে অংশীদারিত্ব, এটা সবসময় আমরা মিশ্র অবস্থায় দেখতে পাই। ভেরি গুড, সবাই বলে দিয়েছে, থ্যাংক ইউ। এখন আমরা এরপরে এমসিকিউতে যাচ্ছি, সবাই পারতেছে। আচ্ছা চলো, এরপরে কোন অর্থনৈতিক ব্যবস্থা বা কোন অর্থনৈতিক ব্যবস্থায় সরকার অনেক ক্ষেত্রে বিনিয়োগের উচ্চসীমা নির্ধারণ করে দেয়। এটা একটু চিন্তা করতে হবে। বিনিয়োগের উচ্চসীমা অর্থাৎ সর্বোচ্চ বিনিয়োগ তুমি করতে পারো, বিনিয়োগে কোনো লিমিটেশন বা সীমাবদ্ধতা নেই, তুমি চাইলে যত খুশি তত বিনিয়োগ করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার উদারপন্থী বিনিয়োগ, যেটা অর্থাৎ সবাইকে বিনিয়োগ উৎসাহিত করা। ক্লিয়ার? এটা কোন অর্থব্যবস্থায় হতে পারে?
এটা আরেকবার পড়ো তোমার এমসিকিউটা। কোন অর্থনৈতিক ব্যবস্থায় সরকার অনেক ক্ষেত্রে বিনিয়োগের উচ্চসীমা নির্ধারণ করে দেয়? সবাই বলবো এটা, বলো। বিনিয়োগের উচ্চসীমা নির্ধারণ করে দেয়, এটার অর্থ হচ্ছে সর্বোচ্চ মাত্রায় বিনিয়োগ করা সম্ভব। এখন প্রশ্ন হলো, যার কাছে অর্থ বা সম্পদ থাকবে সে বিনিয়োগ করবে, সে বিনিয়োগ করতে পারবে, সে সর্বোচ্চ বিনিয়োগ করতে পারবে, অর্থাৎ সে আনলিমিটেড বিনিয়োগ করতে পারবে, ঠিক আছে। কিন্তু যার কাছে নেই বা সম্পদ সীমিত, যার কাছে বিনিয়োগের মতো কোনো কিছু নেই, কোনো সম্পদ নেই, উপকরণ নেই, জমা নেই, সে তো আর পারছে না। এটা একটা ব্যাপার। তাহলে এখানে একটা আমরা ডিভিয়েশন দেখতে পাচ্ছি, বিভাজন দেখতে পাচ্ছি, যে বলছে কি বিনিয়োগের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেয়, ঠিক আছে, যেটাকে আমরা বলি উদারপন্থী বিনিয়োগ বা উদার বিনিয়োগ নীতি। এটা হচ্ছে তোমার ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়, ঠিক আছে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যার যত সম্পদ, ঠিক আছে, ওকে। এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। 20 নম্বর এমসিকিউ দেখো, মিশ্র অর্থ ব্যবস্থায় নিচের কোনটি কার্যকর থাকে? মিশ্র অবস্থায় কোনটি কার্যকর থাকে? অপশনস গুলো দেখো। সরকারের প্রত্যক্ষ অবদান, ভোক্তার পরাধীনতা, এটা কখনোই নয়। দাম ব্যবস্থা নাকি উৎপাদন ক্ষেত্রে নিয়ন্ত্রণ, কোনটা হতে পারে বলো? সবাই বলবা কোনটা হতে পারে? মিশ্র অর্থ ব্যবস্থায় কোনটা হতে পারে? আবার বলে দিচ্ছি আমি, উৎপাদন ক্ষেত্রে নিয়ন্ত্রণ 4 নম্বর কখনোই হতে পারে না। ভোক্তা পরাধীনতা কখনোই হতে পারে না, এই দুটা বাদ। বাকি রয়ে গেল ক এবং ক। সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধান। মিশ্র অর্থ ব্যবস্থায় কখনো সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধান থাকতে পারে না, কারণ প্রত্যক্ষ তত্ত্বাবধান সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় প্রযোজ্য, ঠিক আছে। তাহলে বাকি রয়েছে কোনটা? দাম ব্যবস্থা। আমি তোমাদের আটটা বলে রাখি, দাম ব্যবস্থা দুইটা অর্থ ব্যবস্থা দেখা যায়। একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মনে রাখবা। দাম ব্যবস্থা দুইটা অর্থ ব্যবস্থা দেখা যায়, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং মিশ্র অর্থ ব্যবস্থা। এখন প্রশ্ন হলো, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দাম ব্যবস্থা প্রযোজ্য, আমরা সকলেই জানি। দাম ব্যবস্থা বলতে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। কিন্তু সেটা মিশ্র অর্থ ব্যবস্থায় কেন এসেছে? আমরা যখন মিশ্র অর্থ ব্যবস্থার সংজ্ঞা বা বৈশিষ্ট্য বলছিলাম তখন দেখছিলাম কি, মিশ্র অর্থ ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার গুণগুলো নিয়ে, অর্থাৎ ইতিবাচক দিকগুলো নিয়ে, ঠিক আছে, এবং তাদের যে দোষগুলো রয়েছে, অর্থাৎ নেগেটিভ যে ধারণাগুলো, সেগুলো পরিহার করে শুধুমাত্র পজিটিভ ধারণাগুলো নিয়ে, ইতিবাচক ধারণাগুলো নিয়ে যে অর্থ ব্যবস্থা গঠিত বা প্রতিষ্ঠিত, সেটাকে আমরা বলি মিশ্র অর্থ ব্যবস্থা। সুতরাং মিশ্র অর্থ ব্যবস্থায় ধনতন্ত্রের পজিটিভ কিছু বৈশিষ্ট্য সরাসরি আছে, ঠিক আছে। অন্যদিকে সমাজতন্ত্রের পজিটিভ কিছু বৈশিষ্ট্য সরাসরি আছে কোথায়? মিশ্র অর্থ ব্যবস্থায়। এই জন্য আমরা বলতে পারি দাম ব্যবস্থা মিশ্র এবং ধনতান্ত্রিক উভয় অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ক্লিয়ার? তাহলে এখানে দাম ব্যবস্থা মনে রাখবা, দাম ব্যবস্থা ধনতান্ত্রিক এবং মিশ্র, আই রিপিট, দাম ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং মিশ্র অর্থ ব্যবস্থা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, মনে থাকবে উভয়ের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ওকে, এটা তো অনেকে বলছে 20 নম্বরটা, সবাই বলে দিচ্ছে, সবাই তো পারে এটা। আচ্ছা, এবার আসো আমাদের 21 নম্বর যে এমসিকিউটা, এটা হচ্ছে বহুপদী এমসিকিউ। আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে দ্রব্য সামগ্রীর দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। খেয়াল রাখবা, আমি একটু আগে বলছি, কিরে ভাই আমি সব বলেছি কেন? দ্রব্য সামগ্রিক দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয় যে অর্থ ব্যবস্থায়, বা যে দুইটা অর্থ ব্যবস্থা বা তিনটে অর্থ ব্যবস্থা হতে পারে, তোমরা বলবা ইসলামী, গণতান্ত্রিক, মিশ্র। নিচের কোনটি সঠিক? সবাই বলবা, এটা সবাইকে বলতে পারতে হবে। 21-এর আনসার সবাই বলবা, 21-এর আনসার সবাই পারবে ইনশাল্লাহ, বলো। দ্রব্য সামগ্রীর দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয় যে অর্থ ব্যবস্থায়। তোমাদের কাছে অপশন আছে, এটা বহুপদী প্রশ্ন, একাধিক আনসার হতে পারে, কোনটা হতে পারে বলো? 21-এ আসছি সবাই, 21-এ সবাই বলছে খ, একজন বলছে 21-এ খ, গণতান্ত্রিক কথা বলছে সে। আর কেউ বলবা? 21-এ বলো সবাই। আমি একটু আগে বেসিক বলছি, এই এমসিকিউ নেই, তোমরা ওটা বুঝে আনসারটা বলবা। কিরে ভাই আনসার দিছো কেন? না, আনসার দেওয়া যাবে না, না বলি নাই তো। তো বাচ্চারা কনফিউজ না? সি বলছে, 21-এ সি বলে দিচ্ছে সবাই, অনেকেই। আচ্ছা আবার বলি, এটা আমি একটু আগে বলেছি তোমাদের 20 নম্বর এমসিকিউতে আমি বলে দিচ্ছি বেসিকটা, যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা দুইটা অর্থ ব্যবস্থায় দেখা যায়। প্রথমত হচ্ছে ধনতান্ত্রিক, দ্বিতীয় মিশ্র। কেন মিশ্রতে? কারণ আমরা জানি মিশ্র অর্থ ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু ইতিবাচক বৈশিষ্ট্য হুবহু নিয়েছে, বোঝা গেছে? ওইটাই নিয়েছে, এটা হচ্ছে কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, বোঝা গেছে এটা। তারপর 22 নম্বরে চলো, অনেকেই সঠিক আনসার দিয়েছে। রীতি, থ্যাংক ইউ। নাফিজো, থ্যাংক ইউ। ইলুরা ইসলাম তো আমি নাম জানি না, এটাকে। ঋতু, ভেরি গুড।
ঋতু পারছে, ভেরি গুড ভেরি গুড। তারপর চলো আমরা পরের এমসিকিউতে যাচ্ছি। 22 নম্বর এমসিকিউ সবাই বলবা। এটা এটা ইসলামী অর্থব্যবস্থা থেকে এসেছে, বুঝলা? এই এমসিকিউটা ইসলামী অর্থব্যবস্থা থেকে এসেছে। এটা জাকাতের পরিমাণ সম্পদের কত শতাংশ? এটা আমরা বিভিন্ন পত্রিকায় বা আমরা সাধারণত ঈদের আগে, বিশেষ করে রমজানে, আমরা এই ধরনের একটা বিষয় দেখতে পাই সব জায়গায়। হ্যাঁ, এটা দেখতে পাই আমরা সবাই, পত্রিকায়ও দেখতে পাই, বা তোমরা তো সবসময় ফেসবুকে থাকো, তোমাদের সবচেয়ে প্রিয় বুক যে ফেসবুক, সেখানেও তোমরা দেখবা হয়তো। এখানে আমরা বলবো এটা কত পার্সেন্ট, 1.5, 5%, 2.5 নাকি 10%? সবাই বলবো এটা একটু। এটা অনেকের কাছে আইডিয়া নাও থাকতে পারে এটা, তবে এটা সঠিক আনসারটা আমি বলে দিব, তোমরা একটু ট্রাই করে পারো কিনা দেখো। 22-এর খ দিয়েছে সবাই, খ বলছে, মা তো বাচ্চারা পারতেছে, আমি বলছি পারবে না। কিরে, ওরা তো সবাই পারে। বাহ, সবাই খ বলছে আনসার, 22-এর খ বলছে। ভেরি গুড, 2.5%। 2.5%, অর্থাৎ জাকাতের পরিমাণ সম্পদের কত শতাংশ? 2.5%। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চন চলো, এটাও ইসলামী অর্থব্যবস্থা থেকে আসছে। ইসলামের মৌলিক নিয়ম কানুনের উপর ভিত্তি করে গড়ে ওঠা অর্থনৈতিক অবস্থায় কি? দেখো এখানে আনসারটা বলা আছে, বুঝলা? ইসলামের মৌলিক নিয়ম কানুনের উপর ভিত্তি করে গড়ে ওঠা অর্থনৈতিক ব্যবস্থায় বা অবস্থায়, এটাকে আমরা কি বলতে পারবো? আনসারটা 23-এর আনসার বলতে পারবো সবাই? কি এমসিকিউ দিচ্ছে দেখো, ইসলামী অর্থব্যবস্থা, এখানে দেখো ইসলামী বলা আছে, ইসলামী অর্থব্যবস্থায় তো হবে, আর কোনটা হবে? 23-এর বি, সবাই বলতেছে 23-এর বি। হ্যাঁ, উত্তর প্রশ্ন দেওয়া আছে এটা, এই যে ইসলামী অর্থব্যবস্থা, ইসলামের মৌলিক নিয়ম কানুনের উপর ভিত্তি করে গড়ে ওঠার যে অর্থনৈতিক অবস্থা, এটাকে আমরা কি বলি? ইসলামী অর্থব্যবস্থা বলে থাকি। ভেরি গুড। আমরা এরপরে এমসিকিউতে যাচ্ছি। 24 নম্বর কি বলছে দেখি। 24 নম্বর সবাই খেয়াল করো। পরিশ্রম না করে অর্থ আদায় করার নাম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা আমাদের একটা নৈতিক জ্ঞান, এটা আমাকে জানতে হবে। পরিশ্রম না করে অর্থ আদায় করার নাম কি হতে পারে? এটা কি মুনাফা হতে পারে, হালাল হতে পারে? দুইটাতে কখনোই নয়। বাকি রয়ে গেল রিবা বা কর। কি হতে পারে বলো, সবাই বলো। এটা 23-এর কত আনসার হবে? 24-এর কত আনসার? রিবা বা কর, সবাই বলবো এটা কি? পরিশ্রম না করে অর্থ আদায় করার নাম কি? এটা ইসলামী অর্থব্যবস্থার একটা এমসিকিউ, এটা অনেকেই পারবা কিনা আমি জানি না, সবাই বলো। না, এটা রিবা। সবাই বলো কোনটা হতে পারে, ক নাকি খ? 23 আটকে আছো কেন তোমার? 24-এর গ, 24-এর গ কেন? 24-এর গ কর হতে পারে না মা? খেয়াল করো, পরিশ্রম না করে অর্থ আদায় করার নাম। কর হচ্ছে কোনো ধরনের সুবিধা আশা না করে, যেটা আমরা সরকারকে দিই। আবার বলি, কর হচ্ছে কোনো ধরনের সুবিধা বা সুযোগ আশা না করে, প্রত্যাশা না করে, বাধ্যতামূলকভাবে আমরা যে 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 জিনিসটা আমরা সরকারকে প্রদান করি, এটাকে আমরা কর বলে থাকি। ঠিক আছে? করের ক্ষেত্রে তুমি কোনো ধরনের সুবিধা আশা করতে পারবে না। একইভাবে মুনাফা বা হালাল, এগুলো তো প্রশ্নই নয়, এগুলোর সাথে যায় না। বাকি রয়ে যায় রিবা। দেখি আনসারটা কোনটা? রিবা। তাহলে পরিশ্রম না করে অর্থ আদায় করার নাম কি? রিবা। মনে রাখবা এটা। সি হবে না, এটা সি হচ্ছে না, এটা হবে রিবা। ঠিক আছে? পরিশ্রম না করে অর্থ আদায় করার যে বিষয়টা, সেটাকে আমরা বলবো রিবা। ওকে, মনে রাখবা, যারা প্রথমবার শুনছো মনে রাখবা। 24-এর গ নয়, 24-এর গ নয়, 24-এর ক আনসার। আরেকবার রিপিট করো 24টা, এই যে ক, রিবা, আনসারটা হবে রিবা। এটা মনে রাখবে, এটা অনেকগুলো কলেজের প্রশ্ন আসছে এটা। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন 25-এ চলো, এমসিকিউ। বাইতুল মাল, এটা অনেকেই শুনছো, তোমরা যখন মূল বইটা পড়বা, যখন ইসলামী অর্থব্যবস্থায় যাবা, তখন এই ধরনের একটা শব্দ তোমরা শুনতে পাবা। ঠিক আছে? যদি পড়ো তোমরা, এটা পড়তে হবে, আমাদেরকে বেসিকটা পড়া লাগবে। কোত্থেকে এমসিকিউ হবে কেউ বলতে পারবো না। যেহেতু ইসলামী অর্থব্যবস্থা আমাদের পাঠ্যসূচিতে আছে, আমাদের পড়তে হবে। ঠিক আছে? সবাইকে পড়তে হবে। যেভাবে করে তুমি ধনতান্ত্রিক অর্থব্যবস্থা পড়বা, সমাজতান্ত্রিক পড়বা, মিশ্র পড়বা, ইসলামী অর্থব্যবস্থা তোমার লাগবে, পড়তে হবে। ওখান থেকে এমসিকিউ আসে প্রায় প্রতি বছর। তাহলে এখানে বলছে কি, বাইতুল মাল শব্দের অর্থ কি? এটা হচ্ছে বেসরকারি তহবিল গঠন, সরকারি তহবিল গঠন, ব্যক্তিগত তহবিল গঠন, কোনোটিই নয়। বলার চেষ্টা করো সবাই। 25-এর আনসার কত হতে পারে সবাই বলবা। রিবা লিখছে তাসলিমা রাইসা, থ্যাংক ইউ। বলো সবাই, বলো কোনটা হতে পারে? সরকারি তহবিল গঠন কিনা এটা বলো, সবাইকে জানতে হবে। এটা হচ্ছে আরবি শব্দ। এটার সঠিক যে অর্থটা সেটা আমরা আজকে জানবো, সবাই জানবো। বাইতুল মাল অর্থ কি,
এটা কি বেসরকারি তহবিল গঠন, সরকারি, ব্যক্তিগত, নাকি কোনোটি নয়? সবাই বলো, কে কে বলছো? না আনসার দিও না, দেখি বাচ্চারা বলতে পারে কিনা এটা। 25-এর বি বলছে অনেকেই, 25-এর সি বলছে। কত হতে পারে এটা? ব্যক্তিগত তহবিল হতে পারে না, এটা এটা সরকারি তহবিল। এটা একটু জেনে নিই, এটা অনেকের কাছে অজানা। আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সরকারি তহবিল, অর্থাৎ সরকারি তহবিল গঠন, সরকার কর্তৃক তহবিল গঠন। এটাকে আমরা আরবিতে যদি বলি তখন বলতে হবে বাইতুল মাল। মানে এটা ইসলামিক শব্দ, এটা আমরা সবসময় এভাবে বলি। বাইতুল মানে হচ্ছে সরকারি তহবিল গঠন, বুঝে গেছে? ওকে, তারপর চলো 26। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হলো, ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য, ইসলামী অর্থব্যবস্থার কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য বা পূর্ব শর্ত আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম বেসিক ক্লাসে। এর মাঝে এগুলো পড়ে কিনা একটু দেখো তো। নৈতিক উন্নতি, অর্থাৎ নৈতিকতার উন্নয়ন, শ্রমের মর্যাদা, অবাধ বিলাস, এটা কখনোই হতে পারে না, 3 নাম্বারটা কখনো হতে পারে না। অপচয়, বিলাসবহুল জীবনে পছন্দ করা, বিধিনিষেধ রয়েছে এখানে, বাধ্যবাধকতা রয়েছে আর কি। ঠিক আছে, অর্থাৎ তুমি অপচয় করতে পারবে না। ঠিক আছে, যেহেতু সবকিছুই মানে আমরা বলি যে কি প্রকৃত সবকিছুই লিমিটেড, আমরা যদি বেশি ইউজ করে ফেলে আমরা ঠিক আছে, এই জন্য আমাদের দেখে শুনে ইউজ করতে হবে বা বুঝে ইউজ করতে হবে, যতটুকু প্রয়োজন। অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না। ঠিক আছে, এটা মনে রাখবো সবসময়। এটা ইসলামী অর্থব্যবস্থায় বিশ্বাস করে। তো এখন এখানে এই যে ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে কোন দুইটা হবে? 3 নাম্বারটা নয়, কখনোই নয়। অর্থাৎ 3 নাম্বার বৈশিষ্ট্যটা নয়, অবাধ বিলাস নয়। তাহলে বাকি রয়ে যায় কি 1, 2। আনসার কত দেখি সবাই? সবাই তো বলতেছে। 26-এর আনসার বলছে কি ক। ভেরি গুড, 1, 2। অর্থাৎ নৈতিক উন্নতি বা নৈতিকতার উন্নয়ন এবং শ্রমের মর্যাদা, এই দুইটা হচ্ছে তোমার কি ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। ওকে, থ্যাংক ইউ যারা বলেছো। নাফিজও বলছে থ্যাংক ইউ। তারপর হচ্ছে সারিও বলছো নাকি, এটা পারছো? আফরোজা বলছে বাহ, ভেরি গুড। তারপর তিশা বলছে, তিশা পারছো, ভেরি গুড। রিমা পলও পারছে, ভেরি গুড। সবাই পারছে, ইলোরা পারছে, সবাই পারছে। থ্যাংক ইউ, সবাই এটা পারছি আমরা। তাহলে এখান থেকে একটা জিনিস শিখলাম, ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে নৈতিক উন্নতি বা নৈতিকতার উন্নয়ন এবং শ্রমের মর্যাদা, অবাধ বিলাস নয় বা বিলাসবহুল জীবন নয়। 27, এই যে গিট্টু লাগছে, আসো আমরা চিত্রটা লক্ষ্য করবো। সবাই চিত্রটা লক্ষ্য করবা, ঠিক আছে? এবং এখান থেকে 2টা এমসিকিউ পাবো আমরা। এই চিত্র থেকে 2টা এমসিকিউ পাচ্ছি। চিত্রটা আমরা সকলেই জানি। অ্যাবি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এফ হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, ই হচ্ছে সম্পদের অপূর্ণ ব্যবহার। আবার বলে দিচ্ছি, অ্যাবি উৎপাদন সম্ভাবনা রেখা, এফ বিন্দু হচ্ছে তোমার কি অর্জনযোগ্য বিন্দু, ই হচ্ছে সম্পদের অপূর্ণ ব্যবহার, অপূর্ণ নিয়োগ যেটাকে আমরা বলে থাকি। এটা আমরা অলরেডি পড়েছিলাম শুরুতে। আর তোমার এ ও বি এটা হচ্ছে একটা দেশের সম্পদ। এ ও বি হচ্ছে একটা দেশের সম্পদ, ও বি হচ্ছে এক দ্রব্য এবং ও হচ্ছে তোমার কি ওয়াই দ্রব্যর মাত্রাটা নির্দেশ করছে। ওকে, তোমাকে প্রশ্ন করলো এক্স দ্রব্যের উৎপাদন 0 হলে, অর্থাৎ এক্স দ্রব্য যদি উৎপাদন 0 মানে তুমি যদি এই জায়গায় চলে আসো, তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন কত হবে? সবাই বলবা ওয়াই দ্রব্য উৎপাদন কত হবে, বলো। এক্স দ্রব্য উৎপাদন 0 হলে ওয়াই দ্রব্য উৎপাদন কত হবে? সবাই বলো, এটা সবাই পারবে, আমার বাচ্চারা সবাই পারবে এটা। এক্স দ্রব্য উৎপাদন 0 হলে ওয়াই দ্রব্য উৎপাদন কত হবে? না আনসার দিবা না, এটা সবাই পারবে না, পারলে আনসার দিয়ে দেবো না, সবাই বলবে, লিখবে সবাই লিখো। 27-এর বলো, এক্স দ্রব্য উৎপাদন 0 হলে ওয়াই দ্রব্য উৎপাদন কত? বলবা এক্স দ্রব্য উৎপাদন 0 হলে ওয়াই দ্রব্য উৎপাদন কত? সবাই বলো। বাচ্চারা বলো, সবাই তো বলছে। 27-এর খ, রিদি বলছে খ, উবি পরিমাণ। আর কেউ বলবা? 27-এর আর কেউ বলবা কিনা বলো। 27-এর খ, ঋতু বলছে 27-এর খ, গ বলছে একজন, গ কে বলছে দেখি, একটু খেয়াল করে এখানে আসে, এবার বেসিকে আসে সবাই। তুমি যদি এক্স দ্রব্য 0 উৎপাদন করতে চাও, তাহলে তুমি সর্বোচ্চ পরিমাণ এতটুকু পরিমাণ তুমি ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবে, অর্থাৎ ও এ পরিমাণ তুমি ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবে যদি এক্স দ্রব্য 0 হয়। ঠিক আছে, অন্যদিকে যদি এক্স দ্রব্য কি হয়, এক্স সমান যদি 0 হয়, তাহলে ওয়াই দ্রব্য তুমি কতটুকু উৎপাদন করতে পারবা? ওয়াই সমান ও এ পরিমাণ হবে, অর্থাৎ সর্বোচ্চ হবে। ক্লিয়ার? আবার অন্যদিকে ওয়াই দ্রব্য যদি তুমি 0 চাও,
অর্থাৎ ওয়াই দ্রব্য যদি তুমি শূন্য চাও, ওয়াই দ্রব্য যদি এখানে হয় শূন্য হয়, তাহলে এক্স দ্রব্য হবে উবি, এক সমান হবে উবি, অর্থাৎ তখন এক্স দ্রব্য এতটুকু পর্যন্ত উৎপাদিত হবে, এটা মনে রাখবা। ক্লিয়ার? তাহলে আনসার কোনটা হচ্ছে তোমাদের সঙ্গে বলো, বেসিকটা আরেকবার শুনে রাখো। এবি উৎপাদন সম্ভাবনা রেখা, তুমি যদি এক্স দ্রব্য উৎপাদন শূন্য, অর্থাৎ এক্স দ্রব্য যদি এখানে হয়, ওয়াই দ্রব্য হচ্ছে ওয়ে পরিমাণ, এতটুকু পরিমাণ, এই জন্য আমি ওয়ে পরিমাণ লিখেছি। অন্যদিকে ওয়াই দ্রব্য যদি শূন্য হয়, এখানে যদি চলে আসে ওয়াই দ্রব্য, তাহলে এক্স দ্রব্য হচ্ছে উবি পরিমাণ, উবি পরিমাণ। আনসার কি বলো? 27 খ কে বলছে? খ খ খ কে বলছে? আনসার হচ্ছে এই যে আমি তো একটু আগে লিখে দিয়েছি, উ এ পরিমাণ, উ এ পরিমাণ। এই যে এখানে বেসিকটা একটু তুলে নাও সবাই, বেসিকটা একটু তুলে নাও, বেসিক, ঠিক আছে? 27 খ, খ হবে না, উবি হবে না তো, খেয়াল করো, উবি প্রশ্নই উঠে না। এক্স দ্রব্য যখন শূন্য, বলে দিয়েছে শূন্য, অর্থাৎ এক্স দ্রব্য এখানে, তখন ওয়াই দ্রব্য হচ্ছে ওয়ে পরিমাণ। আবার ওয়াই দ্রব্য যখন শূন্য, এক্স দ্রব্য হবে উবি পরিমাণ। কিন্তু তোমাদেরকে চেয়েছে এক্স দ্রব্য উৎপাদন শূন্য হলে ওয়াই দ্রব্য উৎপাদন কত হবে, ওয়াই দ্রব্য উৎপাদন সর্বোচ্চ হবে, এটা ও এ পরিমাণ হবে। ক্লিয়ার? ভেরি গুড, সবাই পারছো। ও এ পরিমাণ। খ কেন, কেন খ বলছো তোমরা? উবি কেন বলছো? দেখো, এক্স দ্রব্য শূন্য, অর্থাৎ এক্স দ্রব্য শূন্য এই জায়গায় এক্স দ্রব্য, তাহলে ওয়াই দ্রব্য হবে ও এ পরিমাণ, এতটুকু পর্যন্ত ওয়াই দ্রব্য হবে। আমি এটা বেসিক্যালি লিখে দিয়েছি। আশা করছি সবার ডাউট ক্লিয়ার এটার। ওকে, 27 খ 9, এটা সবাই ক্লিয়ার করো। উয়ে বলছে, ভেরি গুড রাইসা, ভেরি গুড, উয়ে হবে এটা, ঘ হবে এটা, ঘ ঘ। ওকে, তো এখানে দেখো, এটার সঙ্গে আরেকটা প্রশ্ন, এই চিত্রের সঙ্গে আরেকটা প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের কোন বিন্দুতে সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশিত বা নির্দেশ করে? আবার বলছি, উদ্দীপকের কোন বিন্দুতে সম্পদের অপূর্ণ ব্যবহার, এটা আমি অলরেডি বলেছি। চলো প্রশ্নটাতে চলে যাই। আচ্ছা, এখানে বলো কোন বিন্দুতে, এটা কি এফ বিন্দু নাকি ই বিন্দু? সবাই বলো, কোন বিন্দুতে, কোন বিন্দুতে সম্পদের অপূর্ণ ব্যবহার দেখা যায়? উদ্দীপকের কোন বিন্দুতে সম্পদের অপূর্ণ ব্যবহার দেখা যায়? সবাই বলবা, 28, সবাই বলবা। আর রাইসা বলছে ঘ, ভেরি গুড। বলো, এটা সবাই আনসার বলো, উদ্দীপকের কোন বিন্দুতে সম্পদের অপূর্ণ ব্যবহার? ই বিন্দু বলছে। আচ্ছা, আর কেউ? এফ বিন্দু বলছে কে? ঋতু, বুঝে বলতে হবে, আমি বলছিলাম বেসিকটা, আমি বলছিলাম কোন বিন্দুতে সম্পদের অপূর্ণ ব্যবহার। একটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, একটা হচ্ছে অপূর্ণ ব্যবহার, যেটা উৎপাদন সম্ভাবনা রেখার যেটা ভেতরে আছে সেটা কোনটা, আর বাইরের কোনটা, এটা আমাকে বুঝতে হবে। অর্থাৎ এই যে এখানে যে বিন্দুটা আছে এটা কি বিন্দু, এবং বাইরের যে বিন্দুটা সেটা কি বিন্দু, আমাকে এটা বুঝতে হবে। বুঝা গেছে? এটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, আমি বেসিকে লিখে দিয়েছিলাম, এটা অর্জনযোগ্য বিন্দু, অর্জনযোগ্য। তো এটা যদি অর্জনযোগ্য হয় তাহলে এটা কি হবে? সম্পদের অপূর্ণ ব্যবহার। আনসার দেখি, সবাই বলছে তো সম্পদের অপূর্ণ ব্যবহার, ঠিক আছে? কোন বিন্দুতে? এই বিন্দুতে। আনসার হবে গ, এই বিন্দুতে। ভেরি গুড, আনসার হবে গ, সি। ভেরি গুড। এফ নয়, এটা বুঝে নাও, এফ কেন নয়। এফ বিন্দু হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, কারণ এটা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে, আর ই বিন্দু হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে, আর ই বিন্দু হচ্ছে তোমার অপূর্ণ ব্যবহার, সম্পদের অপূর্ণ ব্যবহার। বুঝে গেছে? থ্যাংক ইউ। এবং এই যে লাস্টের 27 এবং 28 এমসিকিউ দুটো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 29 নাম্বার একটু দেখি, আরেকটা চিত্র তোমাদের জন্য দিয়েছি। এখানে একটা বিন্দু আছে বাইরে, এফ বিন্দু, ঠিক আছে? এটা অর্জনযোগ্য বিন্দু। এখানে আমি দুটো সংমিশ্রণ দিয়েছি, দেখো, বি এবং সি। বি বিন্দু অনুযায়ী, খেয়াল করো চিত্রটা গেল, বি বিন্দু অনুযায়ী 9 একক ওয়াই দ্রব্য এবং 9 একক, দুটা 9 একক নাকি, এক্স দ্রব্য। এবং সি বিন্দু অনুযায়ী এটা 12 একক হবে, 12 একক এক্স দ্রব্য এবং 6 একক ওয়াই দ্রব্য উৎপাদিত হয়। প্রশ্নটা কি দেখি আমরা। এখানে বলছে এ বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন কত? খেয়াল করো, এ বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন কত? এটার সাথে এর আগে চিত্রটার যে বেসিকটা সেটা রিলেটেড। তোমরা সবাই বলো। রিদি বলছে প্রশ্নটা আরেকবার দেখা দে, পিছনে যাও তো, প্রশ্নটা একটু দেখাও। 28 নম্বর প্রশ্নটা একবার, এটা দেখো, উদ্দীপকের কোন বিন্দুতে সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে? এর আগের প্রশ্নটা দেখো, 27 দেখো, ই বিন্দু নাকি এফ বিন্দু? ই বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে সম্পদের অপূর্ণ ব্যবহার, ঠিক আছে? চলো এবার রিধি, আশা করি বুঝছো প্রশ্নটা। এখন একটু তোমরা সবাই বলো, খেয়াল করো, এ
এ বিন্দুতে 12 একক ওয়াই দ্রব্য উৎপাদিত হচ্ছে। অর্থাৎ এ বিন্দুতে আমরা আমাদের সমস্ত সম্পদ এ বিন্দুতে যদি বিনিয়োজিত করি বা নিয়োগ করি তাহলে সর্বমোট 12 একক ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো। আবার আমাদের সব সম্পদ যদি আমরা ডি বিন্দুতে বিনিয়োজিত করি তখনও 12 একক পণ্য উৎপাদিত করতে পারবো। ক্লিয়ার? ধরো এটা, কারণ এই যে এই 6টা হবে এখানে, 9টা হবে এখানে, বুঝলা? এই 6টা হবে এখানে, 9টা হবে এখানে, এই জায়গায় লিখছে কে জানা ওটা মারবো। তাহলে বলো এ বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন কত? সবাই বলবো এ বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন কত। এখন তুমি যদি এ বিন্দুতে সবকিছু সর্বোচ্চ যদি ওয়াই দ্রব্য উৎপাদন করো তাহলে এক্স দ্রব্য কত হবে? নিশ্চয়ই 0 হবে। আনসারটা বলো সবাই, আমি বলে দিচ্ছি নাকি? বলো 29 নম্বর। 29-এর খ বলছে কি 6 কেন? 6 নয়, 6টা এই জায়গায়, 9টা এখানে। বলো সবাই এ বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন কত? খ কেন হবে? রাইসা বলছে ক। দেখি আনসার ক 0 হবে। ভালো করে বুঝো, এ বিন্দু হচ্ছে সর্বোচ্চ ওয়াই দ্রব্য উৎপাদনকারী বিন্দু। ক্লিয়ার? আবার এখানে ডি বিন্দু হচ্ছে সর্বোচ্চ এক্স দ্রব্য উৎপাদনকারী বিন্দু। তুমি যদি এ বিন্দুতে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করো তাহলে তুমি সর্বোচ্চ পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবে, এক্ষেত্রে এক্স দ্রব্য 0। অন্যদিকে তুমি যদি ডি বিন্দুতে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করো তুমি সর্বোচ্চ পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করতে পারবা, ওয়াই দ্রব্য 0। অন্যদিকে বি এবং সি বিন্দু কিছুটা এক্স দ্রব্য কিছুটা ওয়াই দ্রব্য উৎপাদন মাত্রা নির্দেশ করবে, অর্থাৎ মিক্স উৎপাদন মাত্রা যেটাকে আমরা বলি। তাহলে আমরা এ বিন্দুতে দেখতে পাচ্ছি যখন এ বিন্দুতে আমাদের এক্স দ্রব্য 0, কারণ ওয়াই দ্রব্য সর্বোচ্চ উৎপাদন করা যায়। আমরা একটু আগে পড়েছিলাম সেটা, এখানে পড়ছিলাম। অর্থাৎ এক্স দ্রব্য যখন 0, ওয়াই দ্রব্য উ এ পরিমাণ সর্বোচ্চ। এখন এখানে উ এ না বলে আমরা উ এ টেকনিক্যালি উ এ বলতে পারি, তো উ এ মানে 12, ঠিক আছে, এটা সর্বোচ্চ। তারপর আশা করি 29 নম্বর সবাই আনসার দিচ্ছে এটা। ওয়ালাইকুম আসসালাম ওমর ফারুক, কেমন আছো তুমি? অনেকদিন পর তোমাকে দেখলাম। ক বলছে সবাই। 29-এ চলে যাও, আর একটু 29-এ আসো। আনসার কত হবে? ক 0 হবে। এটা একটু সবাই বুঝে নাও। তুমি যখন এ বিন্দুতে উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করবে সেক্ষেত্রে ওয়াই দ্রব্য সর্বোচ্চ মাত্রায় উৎপাদন করতে পারবে, ঠিক আছে? তখন ওয়াই দ্রব্য তোমার 0, এক্স দ্রব্য তোমার 0 হবে। ক্লিয়ার? অর্থাৎ এক্স দ্রব্য উৎপাদনকে বন্ধ করে দাও পুরোটা। তুমি যদি এক্স দ্রব্য উৎপাদন পুরোটা বন্ধ করে দাও, তোমার সমস্ত সম্পদ যদি ওয়াই দ্রব্য উৎপাদনের জন্য বিনিয়োজিত করো তাহলে তুমি উ এ পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবে, ঠিক আছে? এখন এই জন্য বলা হয়েছে তোমার এ বিন্দুতে এক্স দ্রব্য উৎপাদন কত। আমরা জানি এ বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন 12, অর্থাৎ সর্বোচ্চ। তাহলে এক্স দ্রব্য কত হবে? 0 হবে। এক্স কে টোটাল বন্ধ করতে হবে। একইভাবে এটা উল্টো হতে পারে। তোমাকে যদি প্রশ্ন করে ডি বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন কত, তখনও 0 হবে। আবার বলি ডি বিন্দুতে ওয়াই দ্রব্য উৎপাদন কত, তখনও 0 হবে। এটা মনে রাখবা। 29 নম্বরটা বুঝি না স্যার, এই জন্য এই নাফিসা এই জন্য বুঝাই দিলাম আমি। 29 নম্বরটা এই জন্য বুঝাই দিয়েছি। তুমি যদি এক্স এবং ওয়াই এর মধ্যে একটি দ্রব্য সর্বোচ্চ উৎপাদন করতে চাও তাহলে অপর দ্রব্য উৎপাদন তোমাকে বন্ধ রাখতে হবে। বোঝা গেছে? সবসময় মনে রাখবে এটা, বন্ধ মানে 0। 30 নম্বর, চিত্রের অর্জনযোগ্য বিন্দু কোনটি? এটা আমরা সকলেই জানি। দেখি চিত্রটা চলে যায়। এখানে অর্জনযোগ্য বিন্দু কোনটা বলো? এখানে অর্জনযোগ্য বিন্দু ই বিন্দু নাকি এফ বিন্দু? সবাই বলবা অর্জনযোগ্য বিন্দু কোনটা, এটা সবাই পারবা। আমি চাই 30 নম্বর এই যে 30 নম্বর প্রশ্নের আনসারটা সবাই দাও। থ্যাংক ইউ নাফিসা, বুঝছে, ধন্যবাদ। 30-এর ডি বলছে কে? ইলুরা। ইলুরা মানে কি রে? আচ্ছা চলো 30-এ চলো। 30 এখানে বলছে চিত্রে অর্জনযোগ্য বিন্দু কোনটি? সবাই বলো অর্জনযোগ্য বিন্দু কোনটি? কোনটা হবে এখানে? ক খ গ এর মধ্যে আনসার সবাই বলবা। দেখি আবার চিত্র দেখাও, বলো এটা কোনটা অর্জনযোগ্য বিন্দু, এফ নাকি ই? সবাই বলবা। 30-এর ঘ বলতেছে সবাই। জিহাদ আসছে, ওয়ালাইকুম আসসালাম জিহাদ, আমাদের চ্যাম্পিয়ন ফুটবলার। ঋতু বলছে ঘ। ভেরি গুড, ঋতু বেশি আনসার দিচ্ছে আজকে। ওরে বাবা, সঙ্গীতেও দিছে। তারপর আমার বাকিরা কোথায়? যে শ্রীপর্ণা, তারপর বাকিরা কোথায় গেল? তোমরা কোথায়? তৃষা কোথায়? তৃষ্ণা আসছে নাকি? এফ কেন বললি? আচ্ছা দেখি, চলো প্রশ্ন চলে যাও। 29-এ চলো। এফ, এটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, যেটা আমাদের অ্যাডি উৎপাদন সম্ভাবনার বাইরে অবস্থান করছে। তাহলে এখানে এফ হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, ই হচ্ছে তোমার সম্পদের অপূর্ণ ব্যবহার, ঠিক আছে? এটা রিমাও বলছে। সবাই আসছে, ভেরি গুড, সবাই তো পারে দেখি, মাশাআল্লাহ সবাই পারে, মাশাআল্লাহ সবাই পারে, আমার বাচ্চারা সবাই পারে, দেখলা সবাই পারে। তো শেষ না তো? হ্যাঁ না, সবাই পারে, বাচ্চারা বেসিক ভালো করে পড়ছো তো, ধন্যবাদ। শোনো,
আমরা কি ফোন পেজে যেতে পারবো? এটা সবার হয়েছে আনসারটা? হয়েছে, সবার হয়েছে, সবাই পারছে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তোমরা যথেষ্ট ভালো রেসপন্স করেছো আজকে, এবং আশা করছি আমাদের প্রথম অধ্যায়ের এমসিকিউ যে ওয়ান শট রিভিশনটা শেষ হয়েছে, এবং তোমাদের আমি বিশ্বাস করি তোমাদের যথেষ্ট প্রিপারেশন হয়েছে, এবং যে ডাউটসগুলো ছিল সেগুলো দূর হয়েছে অনেকটা, এবং আমাদের আশা রাখবো তোমরা এই ক্লাসটা করে উপকৃত হবে, এবং এটা তোমরা কালেকশনে রাখবে, সংগ্রহ করবে এগুলা। আমাদের পরবর্তী যে ক্লাসগুলো হবে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আশা করছি আজকের ক্লাসের মতো আমরা পরবর্তী ক্লাসগুলো পুরো উৎসাহ নিয়ে, ঠিক আছে, আমরা ক্লাসগুলো করবো ইনশাল্লাহ, এবং আমাদের বন্ধুবান্ধবদের জানাবো। তোমাদের যে উপস্থিতি, তোমাদের যে রেসপন্স, ঠিক আছে, আমাদের কাজ করার জন্য অনেক অনুপ্রাণিত করে, ঠিক আছে। তা আশা রাখবো তোমরা ক্লাসগুলো করবে, অনলাইন ক্লাসগুলো, বিশেষ করে আমরা এখানে তোমাদের যে এমসিকিউগুলো রয়েছে তোমাদের সাবজেক্টগুলোর আমরা শেষ করার চেষ্টা করব। সেটা আমার কোচিংয়ে পড়ুক না পড়ুক, আমার স্টুডেন্ট না হলেও সমস্যা নাই, যে কেউ, সবার জন্য উন্মুক্ত। সবাই এমসিকিউ ক্লাসগুলো আমাদের কাছে করতে পারবা, এমসিকিউ ওয়ান শটের যে ক্লাসগুলো করতে পারবা, এবং যাদের এই এমসিকিউটা আজকে যে ক্লাসটা হয়েছে এটা যদি পিডিএফ দরকার পড়ে আমাকে বলবা, আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দিব, আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে, ঠিক আছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার, বা পেজে নক দিলে হবে, আমাদের যে কোচিংয়ের পেজটা রয়েছে সেখানে নক দিবা। আশা রাখবো আমরা পরবর্তী ক্লাসে আর একটা সুন্দর ক্লাস নিয়ে, সুন্দর আয়োজন নিয়ে দেখা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অ্যাকাউন্টিং কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। সবাই অ্যাকাউন্টিং কেয়ারের জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা। ভালো থাকবে সবাই, আসসালাম।